সেদিন ভোরবেলা ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ট্রাক নিয়ে প্রায় 1 লক্ষ ইরাকি সৈনিক কুয়েতের সীমানায় ঢুকে পড়েছিল। সেই সময় ইরাকের সেনাবাহিনী বিশ্বের 4র্থ বৃহত্তম সেনাবাহিনী ছিল। 1 ঘন্টার মধ্যেই ইরাকি সেনাবাহিনী কুয়েত শহরে পৌঁছে যায় আর দুপুরের মধ্যেই ইরাকি ট্যাঙ্ক কুয়েত রাজপ্রাসাদ দাসমান প্যালেস ঘিরে ফেলে। কুয়েতের আমির ততক্ষণে পালিয়ে সৌদি আরবে পৌঁছে গিয়েছিলেন। তার প্রাসাদে রেখে গিয়েছিলেন সৎ ভাই শেখ ফাহাদ আল আহমেদ আল সাবাহকে। ইরাকি সেনারা তাকে দেখা মাত্রই গুলি করেছিল। প্রত্যক্ষদর্শী এক ইরাকি সেনার কথায় তার মৃতদেহ একটা ট্যাঙ্কের সামনে রেখে তার উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয়েছিল। কুয়েত আক্রমণ করার আগে বাদ অভ্যুত্থানের 22তম বার্ষিকী পালনের সময় সাদ্দাম হোসেন কুয়েতের কাছে একটি দাবিনামা পেশ করেছিলেন। এর মধ্যে ছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থির করার অধিকার, উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েত থেকে নেওয়া ঋণ মওকুফ এবং ইরাকের পুনর্নির্মাণের সাহায্য করার জন্য মার্শাল পরিকল্পনা অনুকরণে একটা আরব পরিকল্পনা বানানোর মতো দাবি। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকি টিভিতে ধমকে সুরে বলেছিলেন, যদি কুয়েত আমাদের কথা না মানে তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। সৌদি রাজনৈতিক ও শাহ ফাহাদের ঘনিষ্ঠ পরামর্শদাতা ডক্টর গাজী আল গোসাইবি এক সাক্ষাৎকারে বলেছিলেন, উপসাগরীয় যুদ্ধের সময় ইরাককে দেওয়া ঋণ ফেরত পাওয়ার আশা সৌদি আরব আর কুয়েত দুটি দেশই মোটামুটিভাবে ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা যদি আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা করে দেয় তাহলে ভুল বার্তা যেতে পারে বলে তারা মনে করেছিল। শাহ ফাহাদ সাদ্দাম হোসেনকে ঋণ মওকুফ করার বার্তা দিয়েছিলেন, কিন্তু সাদ্দাম এরকম একটা আভাস দিয়েছিলেন যে তিনি সৌদি আরবের এরকম অবস্থানে খুশি নন। তখনই শাহ ফাহাদ বুঝে গিয়েছিলেন যে কুয়েতের খারাপ সময় আসছে। সাদ্দাম হোসেন অবশ্য কুয়েতের সামনে তার দাবিনামা পেশ করার আগেই সেদেশে হামলা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। 21শে জুলাইয়ের মধ্যে প্রায় 30,000 ইরাকি সৈন্য কুয়েতের সীমানার দিকে রওনা হয়ে গিয়েছিল। 25শে জুলাই দুপুর 1টার সময় বাগদাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এপ্রিল গিলস্পিকে ডেকে পাঠিয়েছিলেন। কুয়েত অভিযান নিয়ে তার মতামত জানতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন। তার আগে ফেব্রুয়ারি মাসেই এপ্রিল গিলস্পির সঙ্গে সাদ্দাম হোসেনের একটা কূটনৈতিক মতবিরোধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভয়েস অফ আমেরিকার এক সম্প্রচারে সাদ্দামের ইরাককে চোচেস্কুর রোমানিয়ার সঙ্গে তুলনা করেছিলেন। এপ্রিল গিলেস্পি ওই সম্প্রচারের জন্য সাদ্দাম হোসেনের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো অভিপ্রায় নেই যুক্তরাষ্ট্রের। 25শে জুলাইয়ের বৈঠকটা সাদ্দাম হোসেন এভাবেই শেষ করেছিলেন, যাতে কুয়েতের সঙ্গে যদি সমঝোতা না হয় তাহলে ইরাক মৃত্যু স্বীকার নিশ্চয়ই করে নেবে না। ওই বৈঠক শেষ করে এপ্রিল গিলেস্পির ধারণা হয়েছিল যে সাদ্দাম হোসেন ফাঁকা হুমকি দিয়েছেন, কুয়েতের উপরে সত্যি হামলা করার কোনো অভিপ্রায় নেই তার। ঠিক এর 5 দিন পরে তিনি প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে সলা পরামর্শ করার জন্য ওয়াশিংটনে গিয়েছিলেন। এর কিছুদিন পরে গিলেস্পি সাদ্দাম বৈঠকের খবর যখন প্রকাশিত হলো, এখানে এপ্রিল গিলেস্পির ব্যাপারে বলা হয় যে তার চিন্তাভাবনা শিশুসুলভ। তখন এটাও বলা হয় যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাকি সাদ্দাম হোসেনকে কুয়েত অভিযানের সবুজ সংকেত দিয়েছেন। এপ্রিল গিলেস্পি এই অভিযোগ অস্বীকার করেন। 1990-এর দশকের নিউ ইয়র্ক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বা অন্য কেউই ভাবতে পারেনি ইরাক কুয়েত দখল করার পরিকল্পনা করছে। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তো ব্যক্তিগতভাবে ওয়াশিংটন আর লন্ডনকে আশ্বস্ত করেছিলেন যে কুয়েত আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই সাদ্দাম হোসেনের, এবং তিনি আরও বলেছিলেন কূটনীতির মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। 2 আগস্ট 1990 রাত 2টোর সময় 1 লক্ষ ইরাকি সৈন্য 300টি ট্যাঙ্ক নিয়ে কুয়েতের সীমানা পার হয়। কুয়েতের 16,000 সদস্যের সেনাবাহিনীর পক্ষে ইরাকি বাহিনীকে মোকাবেলা করা অসম্ভব ছিল, তাই সীমান্তে কোনো বাধার মুখেই পড়তে হয়নি ইরাকি বাহিনীকে। যখন ইরাকি বাহিনী রাজধানী কুয়েত শহরে পৌঁছায় তখন সামান্য বাধা দেওয়ার চেষ্টা করেছিল কুয়েতি বাহিনী, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের কবজা করে ফেলে সাদ্দাম হোসেনের বাহিনী। কুয়েতের বিমানগুলো আকাশে উঠছিল ঠিকই, কিন্তু ইরাকি বাহিনীর উপরে বোমাবর্ষণ করতে নয়, তারা পালাচ্ছিল সৌদি আরবের দিকে। সাদ্দাম হোসেনের একমাত্র ব্যর্থতা ছিল কুয়েতের আমির আর তার মন্ত্রী পরিষদের সব সদস্যের সৌদি আরবে পালিয়ে যাওয়া। ইরাকের রিপাবলিকান গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কুয়েত শহরে পৌঁছেই প্রথম দাসমান প্যালেস ঘিরে রাজপরিবারকে বন্দী করতে হবে। রাজপরিবারের একমাত্র সদস্য শেখ ফাহাদ সৌদি আরবে পালিয়ে যেতে চাননি। যখন ইরাকি বাহিনী রাজপ্রাসাদে পৌঁছায় তখন তিনি কয়েকজন কুয়েতি সৈন্যের সঙ্গে প্রাসাদের ছাদে একটি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর একজন ইরাকি সেনা তাকে গুলি করে। 7 ঘন্টার মধ্যে কুয়েতের দখল নিয়ে নিয়েছিল ইরাকি বাহিনী। পুরো সরকারের সঙ্গে প্রায় 3 লাখ কুয়েতি দেশ ছেড়ে পালিয়েছিলেন। তখনই ব্রিটিশ এয়ারওয়েজের একটা বিমান দখল করার সুযোগ এসে যায় সাদ্দাম হোসেনের সামনে। লন্ডন থেকে দিল্লিগামী ব্রিটিশ এয়ারওয়েজ ওই বিমানটি বিমানবন্দরে নেমেছিল জ্বালানি নিতে। পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো আন্দাজ করেছিল যে ইরাক
কুয়েত দখল করছে, কিন্তু তারা বেসরকারি বিমানগুলোকে সতর্ক করার কথা ভাবেনি। যখনই বিমানটি কুয়েতে অবতরণ করে, সব কর্মী আর যাত্রীদের পণবন্দি করে নেওয়া হয়, যাতে সেখানে যদি বোমাবর্ষণ হয় তখন এই পণবন্দীদের মানব ঢাল হিসাবে ব্যবহার করবে। কুয়েত আক্রমণ করার কয়েক ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাকের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে দেন। একই সাথে যুদ্ধবিমানবাহী জাহাজ ইন্ডিপেন্ডেন্সকে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরের দিকে রওনা হতে নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলিতে জমা থাকা ইরাকের সব অর্থ ও সম্পদ যুক্তরাষ্ট্র বাজেয়াপ্ত করে নেয়। সেই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন। কুয়েতে ইরাকি হামলাকে তিনি চেকোস্লোভাকিয়ার উপরে জার্মানের আক্রমণের সঙ্গে তুলনা করেছিলেন। জাতিসংঘ এবং আরব লীগও ইরাকের এই পদক্ষেপের নিন্দা করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকের উপরে সম্পূর্ণভাবে অর্থনৈতিক ও ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি করে। তুরস্ক ও সৌদি আরবের মধ্য দিয়ে যাওয়া ইরাকের তেল পাইপলাইন কেটে দেওয়া হয়। সৌদি সীমান্তে ইরাকি সেনাদের জমায়েত হতে দেখে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সাহায্য চায়। ইরাকের কবল থেকে কুয়েতকে রক্ষা করতে নিজেদের সীমাবদ্ধতা জানিয়ে পরবর্তী 6 মাসে প্রায় 60,000 সৈন্যকে বিমানযোগে সৌদি আরবের মাটিতে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। 7 আগস্ট প্রেসিডেন্ট বুশ জাতির প্রতি দেওয়া এক ভাষণে জানান যে 82 নম্বর এয়ারবোর্ন ডিভিশনকে তিনি সৌদি আরবে পাঠাচ্ছেন। সেটাই ছিল অপারেশন ডেসার্ট টার্মের শুরু। ভিয়েতনামের যুদ্ধের পরে এই যুদ্ধই বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবথেকে বড় অপারেশন। এদিকে সাদ্দাম হোসেনের চাচাতো ভাই আল হাসান আল মাজিদকে কুয়েতের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। মাত্র 2-1 রাষ্ট্রনেতা সাদ্দাম হোসেনের সমর্থনে এগিয়ে এসেছিলেন। এদের মধ্যে ছিলেন ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাতও। বিশ্লেষকরা ইয়াসির আরাফাতের এই সিদ্ধান্তে কিছুটা আশ্চর্য হয়েছিলেন, কারণ একটা সময় ইয়াসির আরাফাতের শক্তি ক্ষয় করার জন্য সাদ্দাম হোসেন পুরো শক্তি লাগিয়েছিলেন। সেপ্টেম্বর মাসে সাদ্দাম হোসেন আরও একটি মহল থেকে সমর্থন পেয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন যে কুয়েতের জমির উপরে ইরাক যে দাবি জানাচ্ছে ফ্রান্স ন্যায্য বলে মনে করে। এর কিছুদিন আগেই কুয়েতে কর্মরত 327 জন ফরাসি শ্রমিককে মুক্তি দিয়ে ফ্রান্সের সহানুভূতি আদায় করে নেয় ইরাক। ওই শ্রমিকদের ঠিক সেদিনই ছেড়ে দেওয়া হয় যেদিন যুক্তরাষ্ট্রের বিদেশের সচিব জেমস বেকার ইরাকের বিরুদ্ধে রণকৌশল স্থির করতে প্যারিস গিয়েছিলেন। আক্রমণ শুরু হতেই কুয়েতের 1/3 মানুষ, প্রায় 3 লক্ষ বাসিন্দা পালিয়ে গিয়েছিলেন। এক ইরাকি জেনারেল ওয়াফিক আল সামুরাই সেই সময় সাদ্দাম হোসেনের দেওয়া নির্দেশগুলো নিয়ে বলেছিলেন, সাদ্দাম হোসেন আমাদের নির্দেশ দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আটক করে তাদের ট্যাঙ্কের কাছাকাছি দাঁড় করিয়ে রাখতে, যাতে আমরা তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতে পারি। তার এটা ভুল ধারণা ছিল যে এইভাবে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্যকে আমরা মানব ঢাল হিসাবে ব্যবহার করতে পারবো। তার এই শিশুসুলভ চিন্তাভাবনা দেখে আমি এবং অন্যান্য জেনারেল আশ্চর্য হয়ে যেতাম বলে জানান ইরাকের জেনারেল সামুরাই। আটলান্টিক পত্রিকাকে 2002 সালের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সামুরাই বলেছিলেন, যখন আমি সাদ্দাম হোসেনকে বলার চেষ্টা করেছিলাম যে আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তখন তিনি পাল্টা জানতে চান ওটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ নাকি ওইটাই বাস্তবতা। আমি বলেছিলাম আমার সামনে যা তথ্য আছে সেগুলোর উপর ভিত্তি করেই এই মতামত দিচ্ছি। তিনি বলেন, এখন তুমি আমার মতামত শোনো। এই লড়াইতে ইরান হস্তক্ষেপ করবে না। আমাদের বাহিনী কতটা লড়াই করতে পারবে তা তোমার ধারণার বাইরে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জন্য তারা বাংকার বানিয়ে ফেলতে সক্ষম। তারা দীর্ঘদিন লড়াই চালিয়ে যেতে পারবে, অনেক লোক মরবে। আমরা তো এই ক্ষয়ক্ষতি সামলে নেব, কিন্তু যুক্তরাষ্ট্র সেটা সামলানোর পরিস্থিতিতে থাকবে না। নিজেদের সেনাবাহিনীতে প্রচুর মৃত্যু হলে তারা সেটা মেনে নিতে পারবে না, এমনটাই মত ছিল সাদ্দাম হোসেনের, বলেছিলেন জেনারেল সামুরাই। প্রেসিডেন্ট বুশ 1991 সালের 16 জানুয়ারি ইরাকের উপর বিমান হামলা চালানোর নির্দেশ দেন। পুরো ইরাক জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। মাত্র 4 সপ্তাহের মধ্যে ইরাকের 4টে পারমাণবিক গবেষণা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। ইরাকের সব সামরিক আর অর্থনৈতিক স্তম্ভগুলোকে ধ্বংস করে দেওয়া হতে লাগলো। রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র আর তেলের খনিগুলোর উপরে বোমাবর্ষণ চলল। ইরাকি বিমান বাহিনীর মনোবলও বড়সড় ধাক্কা লাগলো যখন তাদের 100-এরও বেশি যুদ্ধ বিমান উড়ে গিয়ে ইরানে আশ্রয় নিতে হলো। এমনও খবর পাওয়া যাচ্ছিল যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিমান বাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের পরেই যুদ্ধ বিমান নিয়ে ইরানে আশ্রয় নেয় সৈনিকরা। যুক্তরাষ্ট্রের বিমান হামলার মোকাবেলা করতে না পারার জন্য সাদ্দাম হোসেনের বিমান বাহিনীর অফিসারদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেজন্যই এই বিদ্রোহ হয়। যুদ্ধের মধ্যেই সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের দূত হিসেবে বাগদাদে যান ইয়েভগেনি প্রাইমাকভ। সাদ্দাম হোসেনের ওজন প্রায় 15 কেজি কমে গিয়েছে দেখে বেশ চমকে যান তিনি। 18 ফেব্রুয়ারি ইরাকের বিদেশ মন্ত্রী তারিক আজিজ মস্কো গিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ন যে প্রস্তাব দিয়েছিল কুয়েত থেকে বিনা শর্তে ইরাককে সরে আসতে হবে, সেটা মেনে নেননি আজিজ। কিন্তু ততদিনে বিশ্ব নেতারা সাদ্দাম হোসেনকে এতটাই অবিশ্বাস করতে শুরু করেছিলেন যে শুধুমাত্র আশ্বাসে কাজ হবে না বলে তারা মনে করেছিলেন। এদিকে ইরাকের উপরে স্থলপথে আক্রমণ করতে পারে এই আশঙ্কা করে কুয়েতের সব তৈল খনিকে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন
সাদ্দাম হোসেন। শেষমেশ প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সেনা কমান্ডার জেনারেল নেমান সোয়াজাফকে আদেশ দেন যে যদি 24শে ফেব্রুয়ারির মধ্যে ইরাকি সেনা কুয়েত না ছাড়ে তাহলে শক্তি প্রয়োগ করে তাদের সরিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের হামলা শুরু করার 48 ঘন্টার মধ্যে ইরাক পরাজয় স্বীকার করে নিয়েছিল। 6 সপ্তাহ ধরে লাগাতার বিমান হামলায় বিধ্বস্ত হয়ে ইরাকের সৈন্যরা লড়াই করার পরিস্থিতিতেই ছিল না। পাল্টা হামলায় দ্বিতীয় দিনের শেষ 20,000 ইরাকি সৈন্য বন্দী হয় আর 370টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। অবশেষে সাদ্দাম হোসেন তার বাহিনীকে নির্দেশ দেন যে 1990 সালের 1 আগস্ট তারা যে জায়গায় অবস্থান করেছিল সেখানেই যেন ফিরে আসে। ইরাকি যুদ্ধবন্দীদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল 58,000 আর প্রায় 1.5 লাখ ইরাকি সেনা আহত হয় বা নিহত হয়েছিলেন। ইরাকি সেনা অফিসারেরা একটা মাত্র অনুরোধ করেছিলেন যে তাদের যেন হেলিকপ্টারে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ সব রাস্তা আর সেতু ধ্বংস হয়ে গিয়েছে।